হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আজকে আমরা শুরু করব ইলেকট্রোস্ট্যাটিক্স। তো প্রথমে বলে রাখি, ইলেকট্রোস্ট্যাটিক্স এর সিলেবাসটা অনেকটা ভাস্ট। তো এই পুরো সিলেবাসটাকে আমরা কি করেছি, আমরা দুটো অংশতে ভাগ করে নিয়েছি। তো প্রথম অংশটা আমরা শুরু করব, সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক্স এর যে বেসিক অংশটা, সেগুলো থেকে শুরু করব। তো একদম শুরুতে আমরা তোমাদের যেটা বলে রাখি সেটা হলো, ইলেকট্রোস্ট্যাটিক্স মানে জানো, চার্জ হোয়েন ইট ইজ অ্যাট স্ট্যাটিক কন্ডিশন। যে কোনো জায়গাতে চার্জ যদি স্ট্যাটিক কন্ডিশনে থাকে, তাহলে সেটাকে নিয়ে স্টাডি করাকে আমরা বলছি ইলেকট্রোস্ট্যাটিক্স। আর যদি চার্জ মুভিং কন্ডিশনে থাকে, তখন সেটাকে নিয়ে স্টাডি করাকে বলা হচ্ছে হলো কাইনেটিক ইলেকট্রিসিটি। আর কাইনেটিক ইলেকট্রিসিটি মানে যেটাকে আমরা বলি ইলেকট্রিসিটি। তো চার্জ নিয়েই আসলে এই কারেন্ট ইলেকট্রিসিটি বলো বা ইলেকট্রোস্ট্যাটিক্স বলো, দুটো জায়গাতে বেসিক কনসেপ্ট হলো চার্জের। তো চার্জ দু রকমের হয়, পজিটিভ আর নেগেটিভ। প্রথমে জানবো চার্জ কিভাবে তৈরি হয়। দেখো, চার্জ তৈরি হওয়ার জন্য অনেকগুলো প্রসেস আছে। তাদের মধ্যে একটা প্রসেস হলো বাই রাবিং বা ফ্রিকশন, আর একটা প্রসেস হলো বাই ইন্ডাকশন। তো যে কোনো, প্রথমে ধরো রাবিং এর গল্পটাতে আসি, যে কোনো দুটো অবজেক্টকে মনে করো আমরা নিলাম, দুটো অবজেক্টকে নিয়ে যদি রাব করি, একটার মধ্যে পজিটিভ চার্জ হবে, একটার মধ্যে নেগেটিভ চার্জ হবে। এবার প্রশ্ন হলো, কার মধ্যে পজিটিভ চার্জ হবে আর কার মধ্যে নেগেটিভ চার্জ হবে, এটা ডিপেন্ড করে ওই অবজেক্টগুলোর নেচারের উপর। সায়েন্টিস্টরা বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা লিস্ট বানিয়ে দিয়েছেন। সেই লিস্টের থেকে যে কোনো দুটো অবজেক্টকে যদি আমরা রাব করি, তাহলে ওই লিস্টের যে ওপর দিকে থাকবে তার মধ্যে থাকবে পজিটিভ চার্জ, ওই লিস্টের যে নিচের দিকে থাকবে তার মধ্যে ফর্ম হবে নেগেটিভ চার্জ। এবার যদি তুমি দুটোকে একসাথে টোটাল করো, দেখবে আলটিমেটলি দেখা গেল যে ওটা জিরো চার্জ হচ্ছে। তার মানে এখান থেকে আমরা একটা কনসেপ্ট ভাবতে পারি যে আসলে দুটো অবজেক্টকে যখন রাব করি, একটা থেকে আরেকটার মধ্যে কিছু পরিমাণ ইলেকট্রন ট্রান্সফার হয়। এই যে ইলেকট্রন একটা থেকে আরেকটার মধ্যে চলে যাচ্ছে, এই তার মানে যার মধ্যে যাচ্ছে সে হচ্ছে নেগেটিভ চার্জ, আর যার মধ্যে থেকে যাচ্ছে মানে যার মধ্যে ইলেকট্রনের অভাব হয়ে গেল বা ইলেকট্রনের ল্যাক অফ ইলেকট্রন হলো, সেটাকে বলছি পজিটিভ চার্জ। তো তোমাদের কাজ হলো, যে কোনো স্ট্যান্ডার্ড বইতে তোমরা দেখবে 10-12টা আইটেমের লিস্ট থাকবে, সেই লিস্টগুলো একটু পর মনে রাখার, যে কোনো দুটো অবজেক্টকে যখন রাবিং করব, সেই রাবিং করলে কার মধ্যে পজিটিভ চার্জ ফর্ম হবে আর কার মধ্যে নেগেটিভ চার্জ ফর্ম হবে। এরপর আর একটা প্রসেস বলেছিলাম চার্জ ফরমেশনের, সেটাকে বলা হচ্ছে বাই ইন্ডাকশন। এটা কি করে হয় দেখো, মনে করো আমার কাছে একটা নিউট্রাল অবজেক্ট আছে, আমি কি করলাম, এর পাশে একটা পজিটিভলি চার্জড অবজেক্ট রাখবো। যদি এই পজিটিভলি চার্জ অবজেক্টটাকে একটা নিউট্রাল চার্জের কাছে রাখি বা নিউট্রাল অবজেক্টের কাছে রাখি, এই পজিটিভ চার্জের অ্যাট্রাকশনে এর মধ্যেকার নেগেটিভ চার্জগুলো এর কাছাকাছি জায়গাতে চলে আসবে এবং পজিটিভ চার্জগুলো একটু দূরের দিকে চলে আসবে। তো এই অবস্থায় এই যে চার্জ ডিস্ট্রিবিউশনটা হলো, এটাকেই আমরা মূলত বলি হলো ইন্ডাকশন। এরপর আমরা কি করতে পারি, এই আউটার সারফেসকে আমরা চাইলে আর্থিং করে দিতে পারি। আর্থিং করলে আমার পুরো অবজেক্টটা তখন নেগেটিভলি চার্জড অবজেক্ট হয়ে যেতে পারে। তো এইটা হলো বাই ইন্ডাকশন চার্জ ফরমেশনের প্রসেস। তো যাই হোক, এই পর্যন্ত আমরা যেটা একটা কনসেপ্ট বুঝলাম, যে চার্জ যেভাবেই ফর্ম হোক না কেন, চার্জ ফরমেশনের জন্য মূল রেসপন্সিবিলিটি কার, মূল রেসপন্সিবিলিটি হলো ইলেকট্রনের। তাহলে কোনো একটা অবজেক্টে এক্সেস অফ ইলেকট্রন হয়ে যাওয়া মানেই সেটা নেগেটিভলি চার্জড অবজেক্ট হয়, আর যদি ল্যাক অফ ইলেকট্রনস হয় তখন সেটা হয় পজিটিভলি চার্জ। তো এবার দেখা যাক, দেখো একদম শুরুতে তোমাদের আমরা যেটা বলবো সেটা হলো কোয়ান্টাইজেশন অফ চার্জ। কি এই কোয়ান্টাইজেশন অফ চার্জ? কোয়ান্টাইজেশন অফ চার্জ বলছে যে কোনো চার্জ আসলে ইলেকট্রনিক চার্জের মাল্টিপল। কারণ ইলেকট্রনকে আমরা জানি ভাঙা যায় না বা ব্রেক করা যায় না, তাহলে একটা অবজেক্ট থেকে যদি কিছু ইলেকট্রন অন্য অবজেক্টে যায়, সেটা নিশ্চয়ই পূর্ণ সংখ্যায় যাবে। আমরা 2.5টা ইলেকট্রন গেছে বা 1.5টা ইলেকট্রন গেছে এটা বলতে পারি না। তাহলে আইদার পূর্ণ সংখ্যায় দুটো ইলেকট্রন, চারটে ইলেকট্রন বা 10টা ইলেকট্রন, এরকম পূর্ণ সংখ্যায় ইলেকট্রন ট্রান্সফার হয়। তো ইলেকট্রন যখন এক অবজেক্ট থেকে আরেক অবজেক্টে যাচ্ছে, তাহলে এই ট্রান্সফারটা যেহেতু পূর্ণ সংখ্যায় হচ্ছে, তাই বলতে পারি যে কোনো চার্জ ইলেকট্রনিক চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। এইখানে এন হলো একটি পূর্ণ সংখ্যা বা একটা হোল নাম্বার। আচ্ছা, এবার প্রশ্ন হলো, সত্যি কি তাই? ইলেকট্রনকে কি ভাঙা যায় না? একটা থিওরি আছে, যে থিওরিটাকে কোয়ার্ক থিওরি বলে। এই কোয়ার্ক থিওরি অনুযায়ী বলছে, ইলেকট্রনিক চার্জে যে এলিমেন্টারি চার্জ মানে এর থেকে ছোট চার্জ হয় না, এই কনসেপ্টটার মনে হচ্ছে একটু প্রবলেম থাকতে পারে। কিরকম ভাবে প্রবলেম থাকতে পারে? তাহলে কোয়ার্কের কনসেপ্টটাকে বুঝলে তোমাদের এই জায়গাটা একটু ক্লিয়ার হতে পারে।
বলছে কোয়ার্ক হলো ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই যাদেরকে আমরা এলিমেন্টারি পার্টিকেল ভাবতাম, কোয়ার্ক তার থেকে বেশি এলিমেন্টারি। তার মানে ইলেকট্রন প্রোটন বা নিউট্রন এরা আসলে কোয়ার্ক দিয়ে তৈরি। তাহলে এরা যদি কোয়ার্ক দিয়ে তৈরি, এই কোয়ার্ক আবার কত রকমের আছে মনে রাখবে। কোয়ার্ক মেইনলি দুটো টাইপের হয়, একটা আপ টাইপের কোয়ার্ক হয় আর একটা ডাউন টাইপের কোয়ার্ক হয়। 3 রকমের মোট আপ টাইপের কোয়ার্ক হয়, আবার 3 রকমের ডাউন টাইপের কোয়ার্ক হয়। তাহলে টোটাল 6 টাইপ অফ কোয়ার্কস আর দেয়ার। এই আপ টাইপের যে কোয়ার্ক গুলো হয় তাদের চার্জ হলো +2/3 অফ ইলেকট্রনিক চার্জ। ডাউন টাইপের যে কোয়ার্ক গুলো হয় তাদের চার্জ হলো -1/3 অফ ইলেকট্রনিক চার্জ, ভ্যালু অফ ইলেকট্রনিক চার্জ। আচ্ছা, এই ইলেকট্রনিক চার্জের ভ্যালু কত? ইলেকট্রনিক চার্জ মানে একটা ইলেকট্রনের যে চার্জ হয় তার ভ্যালু হলো -1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম। আচ্ছা, এই ইলেকট্রনের চার্জ যখন বলা হয়েছে তখন ইলেকট্রনের মাসটাও একটু বলে নেওয়া যাক, আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। মনে রাখবে একটা ইলেকট্রনের যে মাস সেটা হলো 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটা হলো একটা ইলেকট্রনের মাস। তো কোয়ান্টাইজেশন অফ চার্জে আবার ফিরে আসি। তাহলে কোয়ান্টাইজেশন অফ চার্জ কি বলছে, যে কোনো চার্জ যা আমরা নেচারে পাই সেটা ইলেকট্রনিক চার্জের মাল্টিপল হয়। তো এই কনসেপ্টের একটা অ্যাপ্লিকেশন খেয়াল করো। বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন 1 কুলাম্ব অফ চার্জ। তাহলে বলছে 1 কুলাম্ব চার্জে মোট কতগুলো ইলেকট্রন আছে। এটাকে আমরা দুভাবে ক্যালকুলেশন করতে পারি। ফার্স্ট দেখো, একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 10⁻⁻19 কুলাম্ব। তাহলে আমরা কি বলতে পারি, এত কুলাম্ব চার্জ থাকে কটা ইলেকট্রনের মধ্যে, এত কুলাম্ব চার্জ থাকে একটা ইলেকট্রনের মধ্যে। তাহলে বলো 1 কুলাম্ব চার্জ থাকে কটা ইলেকট্রনের মধ্যে, 1/1.6 ইন্টু 10⁻⁻19। এটাকে যদি ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেশন করি এটার ভ্যালু আসবে 6.25 ইন্টু 10⁻18। এই ভ্যালুটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। মনে রাখবে যে 1 কুলাম্ব চার্জের মধ্যে 6.25 ইন্টু 10⁻18টা ইলেকট্রন থাকে। আচ্ছা, এটাকে আমরা চাইলে একটু অন্য প্রসেসেও ক্যালকুলেট করতে পারতাম। কিভাবে? আমাদের যেটা কোয়ান্টাইজেশন অফ চার্জের ফর্মুলা আছে কিউ ইকুয়াল টু এনই, সেখানে কিউ এর জায়গাতে 1 কুলাম্ব বসালাম, এন মানে নাম্বার অফ ইলেকট্রন ইন্টু ইলেকট্রনিক চার্জ 1.6 10⁻⁻19 বসালাম। তাহলে এন ইকুয়াল টু এখানেও আসে 1/1.6 ইন্টু 10⁻⁻19। এটাকে ক্যালকুলেট করলে আসে 6.25 ইন্টু 10⁻18। তার মানে 1 কুলাম্ব চার্জে কতগুলো ইলেকট্রন আছে আমরা যেমন ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে করতে পারি, তেমনি ওটাকে আমরা চাইলে কিউ ইকুয়াল টু এনই মানে কোয়ান্টাইজেশন অফ চার্জের ফর্মুলা দিয়েও করতে পারি। এইখান থেকে তোমাদের আরো কি কি প্রবলেম আসতে পারে দেখো। অনেক সময় তোমাদের 1 কুলাম্বের জায়গা নিশ্চয়ই চেঞ্জ করে দিতে পারে, 2 কুলাম্ব 4 কুলাম্ব বা যে কোনো ভ্যালু দিতে পারে। দেওয়ার পর তাহলে সেখানে নাম্বার অফ ইলেকট্রন তোমরা বের করতে পারবে। আর একটা ব্যাপার হয় এখানে মাথায় রাখবে, যদি কখনো দেখো যে কোনো একটা চার্জ ইলেকট্রনিক চার্জের থেকে কম, ধরো 1.6 10⁻⁻20 কুলাম্ব, বললো যে এই চার্জটা ফর্ম করতে কতগুলো ইলেকট্রন লাগবে। তোমরা ক্যালকুলেশন করে দেখলে 0.1 কুলাম্ব আনসার, 0.1টি ইলেকট্রন আনসার এলো। কিন্তু এবার ভাবো এই 0.1 খানা ইলেকট্রন কি আদৌ পসিবল? কোয়ান্টাইজেশন অফ চার্জ বলছে পসিবল নয়। তার মানে যে কোনো চার্জকে আমরা যদি কোয়ান্টাইজেশন অফ চার্জের এই ফর্মুলাতে বসিয়ে দিই, যদি তোমরা দেখো এন এর ভ্যালু হোল নাম্বার আসেনি, পূর্ণ সংখ্যায় আসেনি, তাহলে বুঝবে যে ওই চার্জটা ইনপ্র্যাকটিক্যাল, পসিবল নয়। নেক্সট দেখো, ক্যালকুলেট দ্য গেইন ইন মাস, চেঞ্জ ইন মাস when the object is charged। বলছে একটা অবজেক্টকে যদি আমরা চার্জ করি তাহলে এর মাসের কোনো চেঞ্জ হয় কিনা। অবশ্যই হয়, কারণ আমি যদি একটা অবজেক্টকে নেগেটিভলি চার্জ করি তাহলে কি করছি, আসলে ওই অবজেক্টটা কিছু পরিমাণ ইলেকট্রন গেইন করছে। আর যদি অবজেক্টটা পজিটিভলি চার্জ হয় তাহলে ও কিছু পরিমাণ ইলেকট্রনকে লস করছে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন যেটা লস করছে বা নাম্বার অফ ইলেকট্রন যেটা গেইন করছে, ইলেকট্রন তো জিরো মাসের নয়, ইলেকট্রনের তো একটা মাস আছে, যে মাসটা আমরা একটু আগে নোট করেছিলাম 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। তাহলে আমার যদি দেখা যায় যে 10টা ইলেকট্রন কেউ লস করলো, তাহলে 10টা ইলেকট্রন লস করলো মানে তো বেরিয়ে গেল, তাহলে বেরিয়ে যাওয়া মানে তোর মাস এতটা বেরিয়ে গেল মানে মাস কমে যাবে। তাহলে আমরা বলতে পারি যে চেঞ্জ ইন মাস হয় when the object is charged। একদম পরিষ্কার কথা, যদি নেগেটিভলি চার্জড হয় অবজেক্ট
তাহলে তার ইনক্রিজ ইন মাস হয়, আর যদি পজিটিভলি চার্জড হয় অবজেক্ট তাহলে তার ডিক্রিজ ইন মাস হয়। ক্লিয়ার? চলো নেক্সট। এখানে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন খেয়াল করো, বলছে ক্যালকুলেট দ্য গেইন ইন মাস when an object is charged with a some coulomb charge। তাহলে এখানে পরিষ্কার বলেই দিয়েছে যে গেইন ইন মাস। তোমাকে গেইন ইন মাস নাও বলে দেওয়া থাকতে পারে, হয়তো বলতে পারো গেইন অর লস, হোয়াট উইল বি দ্য আনসার, ক্যালকুলেশন করো। এখানে তোমার অবজেক্টটাকে চার্জ দেওয়া হয়েছে কিভাবে, -3.2 10⁻19। তাহলে এই যে -3.2 তারা নেগেটিভলি চার্জড অবজেক্ট। এবার নেগেটিভ চার্জড অবজেক্ট মানে কি, ও ইলেকট্রন গ্রহণ করেছে। এবার কটা ইলেকট্রন গ্রহণ করেছে আগে দেখে নি। এখানে তো এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছি, এই ভ্যালুটা থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি এটা ইলেকট্রনের চার্জের ডাবল, তার মানে এটা দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। এবার দেখো এই ভ্যালুটা সবসময় মানে আমাদের ইজি দেবে তা তো নাও হতে পারে। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এরকম একটা ইজি ভ্যালু নিয়েছি। তোমাদের যে কোনো ভ্যালু দেওয়া থাকতে পারে, তাহলে সেখানে তোমাদের যে কোনো ভ্যালু যদি দেওয়া থাকতে পারে, কোয়ান্টাইজেশন অফ চার্জ থেকে সেখান থেকে নাম্বার অফ ইলেকট্রনটা তোমাদের বের করার দায়িত্ব। প্রথমে নাম্বার অফ ইলেকট্রন বের করলে, যেটা আমার এখানে 2 এসছে, আমি ধরলাম যে তোমাদের n নাম্বার অফ ইলেকট্রন এলো। এবার যেহেতু এটা নেগেটিভ, তাহলে বলতে পারি এটা ইনক্রিজ ইন মাস হচ্ছে। তাই কতটা মাস ইনক্রিজ হচ্ছে, এই n খানা ইলেকট্রনের জন্য মাস ইনক্রিজ। এক একটা ইলেকট্রনের মাস আগেই বলেছি 9.11 10⁻31 কেজি। তাহলে পরে কি হবে, n খানা ইলেকট্রনের জন্য n ইনটু এত। তাহলে এইটাই হলো আমার গেইন ইন মাস। আশা করি বোঝাতে পেরেছি। পরের টপিকে চলো। আচ্ছা, এবার চলে আসি ইলেকট্রোস্ট্যাটিক্স এর একদম বেসিক অংশ, যেগুলো মানে কুলম্বস ল থেকে শুরু করি। কুলম্বস ল কি বলছে? কুলম্বস ল বলছে যে কোনো দুটো চার্জ, পয়েন্ট চার্জ অবশ্যই, তাদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে। তাহলে পরে এই চার্জ দুটোর মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ও রিপালশন দুরকমই হতে পারে, মানে আকর্ষণ বা বিকর্ষণ দুরকম বলই হতে পারে। তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কিরকম ভাবে থাকে, ধরো এই হলো আমার একটা Q1 চার্জ, একটা Q2 চার্জ, এদের মধ্যে ডিস্টেন্সটা হলো r। তাহলে এদের মধ্যে যে ফোর্স কাজ করবে সেই ফোর্সটা ফার্স্ট Q1 Q2 এর সাথে প্রপোর্শনাল হবে। তার মানে কি বলছে, ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ চার্জেস। আরেকটা হলো এটা এদের ডিস্টেন্সের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তার মানে প্রপোর্শনাল নয়, ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, 1 আছে। এটাকে যদি আমরা ভেদের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে VF প্রপোর্শনাল টু Q1 Q2 বাই r স্কোয়ার আসে। আচ্ছা, তাহলে F ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ধরো K নিলাম, K ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার আসলো। এবার এটাকেই যদি আমরা SI সিস্টেমে নিই, SI পদ্ধতিতে নিলে এই F হয়ে যাবে K এর জায়গাতে 1/4πε0। এটাকে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা বলে, কোনটাকে না, ওই এপসাইলন নটটাকে। আর Q1 Q2 বাই r স্কোয়ার। আর CGS সিস্টেমে কি হবে, CGS সিস্টেম ওই K এর জায়গাতে 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে আমার ফর্মুলাটা F ইকুয়াল টু Q1 Q2 বাই r স্কোয়ার পড়ে থাকে। এই যে এপসাইলন নটটা দেখতে পাচ্ছ, এই এপসাইলন নটের একটা ফিক্সড ভ্যালু আছে। এপসাইলন নটের ফিক্সড ভ্যালু যেটা আছে সেটা আমার এখন মনে পড়ছে না, তোমরা একটু বই দেখে মুখস্থ করে নেবে। আর যদি কখনো অঙ্ক আসে এর উপর বেস করে, তাহলে এপসাইলন নটের ভ্যালু তোমাদের কাছে দেওয়া থাকবে। ও হ্যাঁ, এপসাইলন নটের ভ্যালু হলো 8.85 ইন্টু 10⁻⁻12। এবার এর ইউনিট হবে। এবার এপসাইলন নটের ইউনিট কি হবে এখান থেকে তোমরা চাইলে বের করতে পারো। কিভাবে বের করবে দেখো, F ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এখান থেকে 4πε0 ইকুয়াল টু হবে Q1 Q2 ডিভাইডেড বাই r স্কোয়ার। Q1 Q2 মানে কুলম্ব স্কোয়ার বাই মিটার স্কোয়ার। এটাই হলো আমার এপসাইলন নটের ইউনিট। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, 1/4πε0 যেটা, এই 1/4πε0 এরও একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটা হলো 9 ইন্টু 10⁹9। এটাও মুখস্থ রাখতে হয়। এবং এর ইউনিট হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এই নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার কোথা থেকে পেলাম, আমরা আসলে এখান থেকেই মনে মনে ক্যালকুলেশন করলাম। দেখো 1/4πε0, আর স্কোয়ারটা এফ এর সাথে চলে যাবে আর এই দুটো নিচে চলে আসবে। তাহলে নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই দুটো কুলম্ব মানে কুলম্ব স্কোয়ার। এই হলো 1/4πε0 এর ভ্যালু এবং তার ইউনিট।
নেক্সট টপিকে চলো। আর সিজিএস এ কিন্তু মনে রাখবে সবসময় এটা হয়, এর সাথে কোনো কনস্ট্যান্ট বা 4πε0 এই ধরনের কোনো টার্ম ইউজ হয় না। আর এই যে ε0 এর যে ভ্যালুটা তোমাদের বললাম, এইটা হলো তড়িৎ ভেদ্যতা কোথাকার, এই যে নিচে একটা জিরো দেখতে পাচ্ছ বা নট দেখতে পাচ্ছ, এই জিরো তোমাদের আসলে বোঝাচ্ছে যে এটা হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। কোথাকার তড়িৎ ভেদ্যতা? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে শূন্য মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে কিন্তু এই তড়িৎ ভেদ্যতার মানটা একটু অন্য হবে। কিরকম হবে আমরা পরের স্লাইড গুলোতে দেখে নেব। তার আগে এই কুলম্বস ল এর উপর বেস করে একটা ছোট অঙ্ক দেখো। বলছে টু ইকুয়াল পয়েন্ট চার্জেস অফ 1 মাইক্রোকুলম্ব ইচ আর লোকেটেড এট পয়েন্ট, দুটো পয়েন্ট দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন দেম। তাহলে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টে দুটো চার্জ আছে, তাহলে প্রথম হলো এই চার্জগুলোর ভ্যালু কত? 1 মাইক্রোকুলম্ব করে। তার মানে এটাকে যদি আমরা একটুখানি এইভাবে ভাবি যে এখানে একটা 1 মাইক্রোকুলম্ব চার্জ আছে, এখানে একটা 1 মাইক্রোকুলম্ব চার্জ আছে, আর এদের মধ্যে ডিস্টেন্স কত? এই পয়েন্টটা i প্লাস জে প্লাস কে, এই পয়েন্টটা হলো 2i প্লাস 3j মাইনাস কে। তাহলে প্রথমে আগে এই দুটো থেকে এদের ডিস্টেন্সটা বের করে নেবো। এদের ডিস্টেন্স দেখো, ভেক্টরের ক্লাসে তোমরা শিখেছো এদের ডিস্টেন্স কিভাবে বের করতে হয়। সেকেন্ডেরটা মাইনাস প্রথমটা, মানে 2 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস, এটা কি কে এর সাথে মাইনাস 1 আছে, এখানে কে এর সাথে প্লাস 1 আছে, তার মানে দিস মাইনাস দিস, মানে মাইনাস 1 মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস 1 মাইনাস অফ 1 তার হোল স্কোয়ার। তাহলে আলটিমেট কি আসলো? এটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস এটাও 2 স্কোয়ার, তার মানে স্কোয়ার রুট অফ 9, দ্যাট ইজ 3 আসলো আমাদের ডিস্টেন্স। তার মানে এদের মধ্যে যে ডিস্টেন্সটা হবে সেটা 3 মিটার ভেবে নিচ্ছি। এটা 1 মাইক্রোকুলম্ব মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব, এটাও 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম্ব। এবার এদের মধ্যে তাহলে এবার কি করতে হবে? ফোর্স বের করতে হবে। দেখতে পাচ্ছি সমস্ত ইউনিট গুলো এসআই সিস্টেমে আছে, তাহলে এসআই সিস্টেমে থাকলে আমাদের যে নর্মাল ফর্মুলার এসআই তে সেটা নেব। এবার দেখো এই যে 1/4πε0, এটার ভ্যালু তোমাদের জানা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 ইন্টু Q2, Q1 এর জায়গাতে 10 টু দি পাওয়ার মাইনাস 6, Q2 টাও তাই 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই r স্কোয়ার, r স্কোয়ার মানে 3 স্কোয়ার 9, এই 9 কেটে গেল, তাহলে এখান থেকে 10 টু দি পাওয়ার প্লাস 9 আর এটা 6 মাইনাস 12, তাহলে ফাইনালি পেলাম 10 টু দি পাওয়ার মাইনাস 3 ফোর্সের ইউনিট নিউটন। তাহলে দেখো এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 নিউটন আছে, তাহলে এটা হবে আনসার। তাহলে এই হলো কুলম্বস ল এর একটা অ্যাপ্লিকেশন। নেক্সট দেখো, এবার চলে আসবো ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টে। ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটা কি? মনে করো তোমার কাছে একটা চার্জ আছে কিউ, বলছে এই চার্জ থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে এখানে ইলেকট্রিক ফিল্ড মানে হলো এই জায়গাতে যদি আমরা একটা +1 কুলম্ব চার্জকে রাখি, এই চার্জের জন্য +1 কুলম্বের উপর যতটা ফোর্স কাজ করবে সেটাই হলো ইলেকট্রিক ফিল্ড। তাহলে এইটা যদি তাই হয় তাহলে আমাদের যেটা কুলম্বস ল এর ফর্মুলাতে ছিল F ইকুয়াল টু কি ছিল? Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r স্কোয়ার। এবার Q1 এর জায়গাতে মনে করো Q লিখলাম, Q2 এর জায়গাতে 1 লিখলাম, তাহলে উপরে শুধু Q থাকলো, নিচে যা আছে তাই থাকলো। তাই এই হলো এসআই সিস্টেমে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। আর ইলেকট্রিক ফিল্ড সিজিএস এ হলে এটা হবে। আমাদের এখান থেকে যেটা করতে হবে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট, ইলেকট্রিক ফিল্ডের যেটা ইউনিট হলো, এখানে দেখো আমাদের ডেফিনেশন ওয়াইজ কি বলা হয়েছিল যে ইলেকট্রিক ফিল্ড হলো ফোর্স অন ইউনিট কুলম্ব অফ চার্জ। তাহলে ফোর্স হলো নিউটন, ইউনিট কুলম্ব অফ চার্জ মানে নিউটন পার কুলম্ব। তাই ইলেকট্রিক ফিল্ডের ইউনিট এসআই ইউনিট হলো নিউটন পার কুলম্ব। এটাকে আবার আমরা ক্যালকুলেশন করে দেখাতে পারি যে নিউটন পার কুলম্ব যা, ভোল্ট পার মিটারও সেম ইউনিট। তার মানে ইলেকট্রিক ফিল্ডের যেটা এসআই ইউনিট সেটা নিউটন পার কুলম্ব হতে পারে, আবার ভোল্ট পার মিটারও হতে পারে। নেক্সট, এবার চলে আসো ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশন কি ছিল? একটা ইউনিট পজিটিভ চার্জকে আমরা যদি ইনফিনিটি থেকে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনি তাহলে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেই ওয়ার্ক ডানটাকেই বলা হয় হলো ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে এক কথায় বলতে পারি যে ইলেকট্রিক পোটেনশিয়াল হলো ওয়ার্ক ডান টু ক্যারি আ ইউনিট কুলম্ব অফ চার্জ
তার মানে ওয়ার্ক ডানের ইউনিট হলো জুল, টু ক্যারি আ ইউনিট কুলাম অফ চার্জ, তার মানে জুল পার কুলাম। এই জুল পার কুলামকে ইন সিঙ্গেল ওয়ার্ড বলা হয় হলো ভোল্ট। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়ালের যে ইউনিট হবে সেটা হলো ভোল্ট। এখানেও আমরা ক্যালকুলেশন করে যেটা পেয়েছি, ইলেকট্রিক পোটেনশিয়ালের এসআই সিস্টেমে ফর্মুলা হবে এটা 1/4πε0 Q/R, আর এখানে হবে শুধু Q/R, বিকজ 1/4πε0 টা থাকবে না। আচ্ছা, তো এই ইলেকট্রিক পোটেনশিয়ালের সিজিএস ইউনিট তোমাদের নিশ্চয়ই জানা, স্ট্যাট ভোল্ট হলো এর সিজিএস ইউনিট। এবার এসআই ইউনিট হলো ভোল্ট আর সিজিএস ইউনিট হলো স্ট্যাট ভোল্ট। এই এক স্ট্যাট ভোল্ট আর 1 ভোল্ট এদের মধ্যে আবার একটা রিলেশন আছে। রিলেশনটা বলার আগে বলে নি যে এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। কোনটা না, আমাদের এই ইলেকট্রিক পোটেনশিয়াল হলো একটা স্কেলার কোয়ান্টিটি। আর যে কোনো ফিল্ড যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ডও একটা ভেক্টর কোয়ান্টিটি। তো স্ট্যাট ভোল্ট আর ভোল্টের রিলেশনের কথা বলছিলাম, মনে রাখবে 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। কনফিউজড হবে না, কেন বলছি, সাধারণত এসআই ইউনিটের ভ্যালুটা বড় হয়, কিন্তু এখানে এসআই ইউনিটের ভ্যালুটা ছোট। 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট, এটাকে মনে রাখবে। নেক্সট, রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল। এই ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের রিলেশন, এটা দুটো কনসেপ্টে বের করব। এক হলো, আমাদের কাছে যদি এমন হয় যে ডিস্টেন্সের সাথে সাথে কোন একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, তাহলে তাকে আমরা বলবো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আর যদি দেখি ডিস্টেন্সের সাথে সাথে আমার ইলেকট্রিক ফিল্ডের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে তাকে বলবো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য মনে করো এরকম ভাবে আমার দুটো প্লেট আছে, উপরে প্লাস ভি, নিচে 0 ভোল্ট। আর তাহলে কি হবে, এদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। এই যে ইলেকট্রিক ফিল্ড থাকবে, এদের ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে এর মাঝখানে ইলেকট্রিক ফিল্ড হবে V/D। এটা হলো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য। কিন্তু যদি আমার নন ইউনিফর্ম ফিল্ড হয়, মানে যেখানে ডিস্টেন্সের সাথে কি না আমার ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ হচ্ছে বা পোটেনশিয়ালের চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু এদের মধ্যে রিলেশন হবে E = -dVdr। এটার উপর আমাদের বিভিন্ন রকম অঙ্ক করতে যায় পরীক্ষাতে। দেখা যাক নেক্সট। একটা তোমরা অঙ্ক দেখতে পাচ্ছ, ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড এট আ পয়েন্ট 1 2 3 when V is this। তো এখানে ভি মানে অবশ্যই পোটেনশিয়ালের কথা বলা হচ্ছে, আর আমাদের ক্যালকুলেট করতে হবে কি ইলেকট্রিক ফিল্ড। আমরা আগের পেজেই দেখলাম আমাদের ফর্মুলা E = -dVdr, কিন্তু এখানে dr বলতে x y দুটো আছে, পয়েন্টের কেসে দেখো x y z তিনটে পয়েন্ট দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এই -ddr যেটা আছে, তাহলে এটাকে আমরা লিখবো মাইনাস del del x of I minus del y of j minus del z of k। এই পুরোটা এর সাথে v মানে কোনটা যাবে, x² প্লাস y। তো দেখো এখানে কোনো z কম্পোনেন্ট নেই, মানে এর তেমন একটা কাজ নেই। তাহলে মূলত এই দুটোর কাজ, প্রথমে del x of I এর হিসাব করি। তাহলে মাইনাস del x of I মানে x² প্লাস y, x² প্লাস y মানে y-টাকে এখানে কনস্ট্যান্ট ভাবা হবে, তাহলে শুধু 2x থাকবে। তাহলে শুধু যদি 2x থাকে, একবারে লিখে দিই এটা হবে -2xi। একই রকম ভাবে পরেরটা হবে শুধু -j, কারণ এই del y অফ দিস বললে এইটা তখন কনস্ট্যান্ট শুধু y, তাহলে del y অফ y মানে 1 -2xi মাইনাস, এবার y এর ভ্যালু এখানে কত, এখানে y এর ভ্যালু হলো 2, কিন্তু দেখো এই যে y-টা del y অফ y হলো 1, তাহলে এখানে শুধু -j হবে। এবার x আর y এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে -2y - j। এই হলো আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। গো টু দ্য নেক্সট পেজ। আচ্ছা, এবার চলে আসি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে একটা কনসেপ্ট। এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কনসেপ্টটা কিরকম, ধরো আমার দুটো চার্জ আছে, একটা Q1 আর একটা Q2। এবার এই চার্জ দুটোকে যদি আমরা এটা যদি শূন্য মাধ্যমে থাকে, তখন আমরা জানি যে এদের মধ্যে ফোর্স হবে এসআই সিস্টেমে 1/4πε0 Q1 Q2/r², যেখানে r হলো এদের ডিস্টেন্স। এবার এটা যদি শূন্য মাধ্যম না থেকে অন্য কোনো মাধ্যম হয়, তাহলে তখন কিন্তু এটা হয়ে যাবে 1/4π, তখন এটা আর ε0 হবে না, তখন সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা শুধু এপসাইলন হবে। এবার তার সাথে Q1 Q2/r² এই লিখলাম। তাহলে দেখো এইখানে ছিল এটা ε0 আর এটা হলো এপসাইলন।
তাহলে এই এপসাইলন এবং এপসাইলন নটের মধ্যে আবার একটা সম্পর্ক আছে, বলছে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার যত গুণ সেটাকেই পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলা হয়। এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের কিন্তু কোনো ইউনিট হয় না, এটা ইউনিটলেস। কেন ইউনিটলেস হবে? কারণ আমরা দেখতেই পাচ্ছি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলো দুটোই তড়িৎভেদ্যতার রেশিও। পরের পেজে চলো। এবার শিখবো হলো আমরা ডাইপোল, ডাইপোল মোমেন্ট এইগুলো। প্রথমে যা বলি ডাইপোল কি। ডাইপোল হলো, মনে করো একটা ছোট্ট চার্জ প্লাস কিউ আর একটা ছোট্ট চার্জ মাইনাস কিউ, এদের মধ্যে একটা খুব ছোট্ট ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য এল না ধরে ধরলাম 2L। তাহলে এই যে সিস্টেমটা ফর্ম হলো, এই সিস্টেমটাকেই বলে হলো আমার ডাইপোল বা দ্বিমেরু। এই ডাইপোলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট বলে একটা কনসেপ্ট হয়। ডাইপোল মোমেন্টকে সাধারণত পি দিয়ে লেখা হয়, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। বলা যায় ডাইপোল মোমেন্ট মানে এই যে দুটো চার্জ থাকে, যে কোনো একটা চার্জ ইন্টু এদের মধ্যেকার যে ডিস্টেন্স 2L, এই 2L ইন্টু কিউ, এটাই হলো ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, আর এই ডাইপোল মোমেন্টের যে ইউনিট হবে দেখতে পাচ্ছ, এটা কুলম্ব ইন্টু মিটার হবে। এটাকে কুলম্ব ইন্টু মিটারকে এক কথায় ডি বাই ও বলা হয়। এবং আর একটা জিনিস, যে ডাইপোল মোমেন্টের যে দিক বা ডাইরেকশন, সেটা অলওয়েজ নেগেটিভ টু পজিটিভ চার্জের দিকে হবে। ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কি হবে? নেগেটিভ টু পজিটিভ চার্জের দিকে হবে। ওকে, ইলেকট্রিক ফিল্ড এবং ফোর্সের মধ্যে রিলেশন, এটা কিরকম? বলছে আমার কাছে একটা, মনে করো এরকম ইলেকট্রিক ফিল্ড আছে ই, আমরা কি করলাম, এর মধ্যে একটা কিউ চার্জ রাখলাম। আমি যদি এই ইলেকট্রিক ফিল্ড ই এর মধ্যে একটা কিউ চার্জ রাখি, তাহলে এর উপর যে ফোর্স কাজ করবে সেই ফোর্স হবে কিউ ইন্টু ই। এটা আমাদের বিভিন্ন প্রবলেম সলভিং এ কাজে লাগতে পারে। কেমন প্রবলেম সলভিং এ কাজে লাগবে দেখো। বলছে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ অ্যান ইলেকট্রন ইফ ইট ইজ প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড 2 × 10⁻19 ভোল্ট পার মিটার। তাহলে আমার কাছে একটা ইলেকট্রন, কিউ মানে ইলেকট্রন আছে ই যার চার্জ, আর এটাকে প্লেস করা হয়েছে কোথায়? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, মানে ক্যাপিটাল ই। তার ভ্যালুটা হলো 2 × 10⁻19 ভোল্ট পার মিটার। তাহলে আমি যদি ইলেকট্রনকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেস করি, তাহলে এর ফোর্স কত হবে? তাহলে এর উপর ফোর্স হবে কিউ ইন্টু ই, তার মানে ই ইন্টু 2 × 10⁻19। এটা হলো ফোর্স, মানে এত নিউটন। এইবার আমাদের বের করতে বলেছে, দেখো ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ইলেকট্রন। এবার অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে? ফোর্স বাই মাস। তো এইটা হলো ফোর্স, তাহলে বাই মাস। মাস মানে কার মাস? মাস অফ ইলেকট্রন। এবার মাস অফ ইলেকট্রন কত? মাস অফ ইলেকট্রন 9.11 × 10⁻31। তো এটা দিয়ে যদি আমরা ডিভাইড করি, মাসের ইউনিট হলো কেজি, নিউটন পার কেজি আসে। নিউটন পার কেজি মানে আসলে মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এটা ক্যালকুলেশন করে দেখে নেবে কোন অপশনের সাথে যাবে। পরের টপিকে চলো। আচ্ছা, এই টর্ক বলতে বলতে থেমে এসেছিলাম। তো টর্ক অন আ ডাইপোল গল্পটা কি? ধরো আমার একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমার একটা এই ডাইপোল আছে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা ধরে নাও এই দিক বরাবর আমার ইলেকট্রিক ফিল্ড ই। তাহলে ডাইপোল মানে কি? একটা প্লাস কিউ চার্জ থাকবে, একটা মাইনাস কিউ চার্জ থাকবে। তাহলে প্লাস কিউ চার্জের জন্য কিউ ইন্টু ই ফোর্স কাজ করবে, মাইনাস কিউ চার্জের জন্য এইদিকে একটা কিউ ইন্টু ই ফোর্স কাজ করবে। তাহলে এই যে দুটো ফোর্স, একটা কিউই আর একটা কিউই, এরা কি করবে? আমার ডাইপোলটাকে, যেটা হলো টোটাল 2L ডিস্টেন্স, এই ডাইপোলটাকে কি করবে? ওরা এটাকে ইলেকট্রিক ফিল্ডে বরাবর অ্যালাইন করার চেষ্টা করবে। তাহলে এরা যদি ইলেকট্রিক ফিল্ড বরাবর অ্যালাইন করার চেষ্টা করে, আমি মনে করলাম এই কোণটা হলো থিটা, তাহলে এরা কি করবে? সবসময় থিটা কোণে আনার চেষ্টা করবে। যখনই একটা ডাইপোলের উপর এরকম দুটো ফোর্স কাজ করবে, আমরা জানি একটা অবজেক্টের উপর দুটো অপোজিট দিকে ফোর্স কাজ করলে সেখানে কাজ করে হলো টর্ক। আর এই টর্ক মানেই হলো যে কোনো একটা ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমাদের কাছে এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলতে এই ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা বোঝায়। এবার এই টোটালটা যদি 2L হয়, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এই অংশটা হলো 2L sin থিটা। তাহলে এখানে যে টর্কটা বেরোবে, এই টর্কের ভ্যালু হবে যে কোনো একটা ফোর্স দ্যাট ইজ কিউই ইন্টু এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলো 2L sin থিটা। তাহলে কি হবে? এটা কিউই ইন্টু 2L sin থিটা,
অর্থাৎ 2ql e sin থিটা। এবার এই 2ql মানে আবার ডাইপোল মোমেন্ট, দ্যাট ইজ p, তার মানে p e sin থিটা। তাহলে p e sin থিটা মানে ab sin থিটা জানি আমরা a ক্রস b হয়, তাহলে p e sin থিটা মানে নিশ্চয়ই p ক্রস e হবে। এটাই হলো আমার টর্ক অন আ ডাইপোল। চলো নেক্সট টপিকে। একটা ছোট এমসিকিউ খেয়াল করো, বলছে an electric dipole placed towards its axis in the direction of uniform electric field। এটা একটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আছে, আমার ডাইপোলটাকেও ঠিক এই বরাবরই রাখা হয়েছে। তাহলে ডাইপোলকে এই বরাবর রাখলে তাহলে কি হচ্ছে, এর মাইনাস কিউই ফোর্স এদিকে কাজ করবে আর প্লাস কিউই ফোর্সটা এইদিকে কাজ করবে। ওকে, তাহলে কোনটা কারেক্ট? এ ফোর্স বাট নো টর্ক। একটা আচ্ছা, টোটাল ফোর্স এখানে আগে কত দেখে নাও তো। এখানে ফোর্স হতো মাইনাস কিউই আর প্লাস কিউই, তাহলে টোটাল ফোর্স হবে 0। টর্ক কি এখানে কাজ করবে? দেখো, টর্ক কাজ করতে গেলে দুটো অপোজিট ডাইরেকশনে কাজ করতে হয় এবং ওটাকে ঘোরানোর চেষ্টা করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ফোর্স একটা একটা জাস্ট অপোজিটের, তার মানে কি ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো টর্কও কাজ করবে না। তাহলে ফোর্স এবং টর্ক দুটোই কিন্তু এখানে 0। তাহলে বলতে পারি নাইদার আ ফোর্স নর আ টর্ক। নেক্সট, an electric dipole placed with its axis inclined at an angle theta at an angle to the direction of uniform electric field। তার মানে কি বলছে, এই একটা আমার ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে আমি কোন একটা সার্টেন অ্যাঙ্গেলে আমার একটা ডাইপোল রাখা হয়েছে। তাহলে এই ডাইপোল রাখলে একটা ফোর্স এদিকে কাজ করবে ধরো প্লাস কিউই, আর এর অপোজিটে একটা মাইনাস কিউ ই। এখানে আর একটা জিনিস খেয়াল করো, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলেছে, মানে এখানেও যা ই এখানেও সেম ই। তাহলে এখানে টোটাল ফোর্স কত, এই দুটোকে যোগ করব 0। আর টর্ক কি কোনো কাজ করবে? অবশ্যই করবে, কারণ এই ফোর্স দুটোর মধ্যে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, যেটা আগেরটার ক্ষেত্রে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স ছিল না, ওরা একই বরাবর কাজ করছিল। তাহলে এক্ষেত্রে কি হলো, একটা টর্কও কাজ করবে, তার মানে ফোর্স 0 বাট টর্ক থাকবে। তার মানে এটা হবে এ টর্ক হবে বাট নো ফোর্স। নেক্সট কোশ্চেনে চলো। an electric dipole placed in a, এটা খেয়াল করো, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে বলা হচ্ছে ধরো এই আমার একটা ডাইপোল আছে, এই ডাইপোলে দেখা গেল যে এইদিকে প্লাস কিউ ই, এটা না E1 ধরলাম, এদিকে মনে করো মাইনাস কিউ, এটা হলো E2। মানে এখানে হলো এই ফিল্ড দুটো কিন্তু সেম নয়, ডিফারেন্ট। এবার তাহলে এদের মধ্যে কি কাজ করবে? এদের মধ্যে দেখো দুটোকে যোগ করলে ফোর্স আমার 0 হচ্ছে না, তার মানে ফোর্স একটা কাজ করবে, টর্কও থাকতে পারে। তাহলে এখানে বলতে পারি একটা ফোর্সও থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ একটা টর্কও থাকবে। নেক্সট, ওয়ার্ক ডান ফর আ ডাইপোল। তো ওয়ার্ক ডান ফর আ ডাইপোল বলতে মনে করো আমাদের কাছে একটা ডাইপোল আছে, তো এই ডাইপোলটাকে আমরা ধরো ইলেকট্রিক ফিল্ডের অ্যালাইন করাই আছে, তো আমরা কি করছি, ডাইপোলকে এখান থেকে একটা সাপোজ থিটা অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি। তাহলে ডাইপোলটা যখন এই অবস্থায় ছিল, এখান থেকে যদি আমরা এটাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে পরে কি হবে, একে কিছু ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডানের ফর্মুলা টর্ক, ওয়ার্ক ডানকে টাউ দিয়ে লেখা হয় না, ওয়ার্ক ডানকে সাধারণত পি বা বড় হাতের পি বা ডাব্লিউ দিয়ে লেখা যেতে পারে, ডাব্লিউ ইকুয়াল টু পি ডট ই। নেক্সট, আচ্ছা, এবার যে দুটো জিনিস আমাদের জানতে হবে সেটা হলো ইলেকট্রিক ডাইপোলের জন্য ফিল্ড। তো দেখো, এটা আমার একটা ইলেকট্রিক ডাইপোল, তো এই ডাইপোলের এটা হলো মিড পয়েন্ট, মিড পয়েন্ট থেকে ঠিক এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট এ আছে। আমাদের প্রথমে যেটা করতে হবে, যে এই ডাইপোলের মিড পয়েন্ট থেকে এই এক্স ডিস্টেন্স দূরে এখানে আমাদের কত ইলেকট্রিক ফিল্ড সেটা ক্যালকুলেট করতে হবে। তো তার জন্য আমরা আগেই বলে রাখি যে এখানকার এই যে ডিস্টেন্সটা আছে, তো এই ডিস্টেন্সটাকে, আচ্ছা এটা এক্স ডিস্টেন্স দূরে আছে, আর এই ডিস্টেন্সটাকে আমরা সাধারণত 12 ধরে থাকি। তো এই জায়গাতে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড হবে তার ভ্যালু হবে ই সমান এই 2px বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে এক্স তো এই, আর এ বলতে আসলে এই ডিস্টেন্সটাকে 2a ধরা হয়েছে, এল না ধরে এখানে কত ধরা হয়েছে, এ ধরা হয়েছে। আচ্ছা, যদি আমার এই যে এ ডিস্টেন্সের রেসপেক্টে এক্স ডিস্টেন্সটা অনেক বেশি দূরে হয়, তখনই এই ফর্মুলাটাকে খেয়াল করো, এই তখন এটা প্রায় থাকে না, অলমোস্ট 0 হয়ে যায়, তখন এই ফর্মুলাটা আসে 1/4πε0 2p বাই এক্স কিউব। এটা হলো অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট। অনেক সময় আমাদের কি বের করতে দেয়, যে একটা ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর কোনো পয়েন্ট, তো সেটা নিশ্চয়ই নেক্সট আছে। হ্যাঁ,
তো এটা আমার একটা ডাইপোল, এর ঠিক মাঝখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম, সেখানে ধরো মিডল পয়েন্ট থেকে ওয়াই ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে আমাদের কি বের করতে হবে না, ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। সেই ফিল্ডের ফর্মুলা হবে এটা 1/this, পি মানে তো আগেই বলেছি 2pa, এখানে পি মানে হলো 2qa, এ মানে হলো এখান থেকে এই ডিস্টেন্সটা, এটাও আর একটা এ, তাহলে ডাইপোলের টোটাল ডিস্টেন্সটা হলো 2a। তাহলে ইন দ্যাট কেস এই হলো ফর্মুলা। এবং এখানেও যদি এই যে ওয়াই ডিস্টেন্সটা যদি আমার ডাইপোলের যে লেন্থ তার তুলনায় অনেক বেশি হয়, তাহলে পরে আমরা কি বলতে পারি যে এইখানটাতে এই এটা অলমোস্ট থাকে না, ইন দ্যাট কেস ফর্মুলাটা এইরকম দাঁড়ায়। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে আমাদের যদি পারপেন্ডিকুলার বাইসেক্টরে হয় তখন খেয়াল করেছে এখানে শুধু পি আছে, এটা যদি ট্যানজেন্ট এ পজিশন তার মানে হলো অ্যাক্সিসের উপর থাকে, তাহলে ওটা ছিল কিন্তু দেখো আগের পেজে এটাই ছিল 2p ছিল। অনেক সময় আমাদের এখান থেকে এই অ্যাক্সিয়াল পয়েন্ট আর পারপেন্ডিকুলার বাইসেক্টরের পয়েন্টের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের রেশিও কত সেটা বের করতে দেয়। তো যাই হোক, এই পর্যন্ত তাহলে আমরা তোমাদের করালাম হলো ইলেকট্রোস্ট্যাটিক্স এর পার্ট 1। এর পরের ক্লাসে আমরা তোমাদের চলে আসবো ইলেকট্রোস্ট্যাটিক্স পার্ট 2 এ। তো পার্ট 1টাকে যা যা প্রবলেম কিছু আরো আছে পার্ট 2 এর সাথে সেগুলো অ্যাড হবে, আরো এক্সট্রা এমসিকিউ সেগুলোর সাথে প্র্যাকটিস করে নেবে।